শুরু করছি কেমিস্ট্রি ফ্রম হোম। তো আজকে আমরা ক্লাস 11-এর প্রথম চ্যাপ্টার অর্থাৎ রসায়ন বিজ্ঞানের প্রাথমিক ধারণা সেই চ্যাপ্টারটা নিয়ে একটু আলোচনা করব। তো আজকের আলোচ্য যে টপিকগুলো আছে সেই টপিকগুলো হচ্ছে, 1 নম্বর টপিক হচ্ছে মোল। আচ্ছা, 2 নম্বর হচ্ছে গ্রাম আণবিক আয়তন, বা যেটাকে আমরা বলি মোলার আয়তন। 3 নম্বর যে টপিক আমরা আলোচনা করব সেটা হচ্ছে পারমাণবিক ভর একক, যেটাকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট। সংক্ষেপে আমরা বলি হচ্ছে AMU, বা অনেক সময় আরও সংখ্যা আমরা ইউ দিয়ে প্রকাশ করি। তো মোটামুটি এই হচ্ছে টপিকগুলো আজকে আলোচনার, এবং সেই সঙ্গে আনুষঙ্গিক কিছু অঙ্ক আমরা এখানে দেখে নেব আজকে। তাহলে প্রথমেই আলোচনা করব হচ্ছে মোল কি জিনিস। মোল বলছে কোনো পদার্থের যত পরিমাণের মধ্যে উপাদান কণার সংখ্যা থাকবে হচ্ছে 6.022 ইন্টু 10⁻23, সেই পরিমাণটিকে বলবো আমরা 1 মোল। আবার বলছি, কোনো পদার্থের যত পরিমাণের মধ্যে উপাদান কণার সংখ্যা হবে 6.022 ইন্টু 10⁻23, পদার্থের ওই পরিমাণকেই বলবো আমরা 1 মোল। আচ্ছা, এইবার তাহলে বিষয়টা আমরা একটু অন্যভাবে আগে দেখে নিচ্ছি। তাহলে আমি যদি বলি 1 মোল কলম, তাহলে বোঝাবে হচ্ছে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক কলম। যদি বলা হয় 1 মোল মানুষ, তাহলে বোঝাবে হচ্ছে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক মানুষ। আচ্ছা, এবার যদি বলি খুব ইন্টারেস্টিং যে বিষয়, সবারই যে বিষয়ে খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে কি, ভাবলাম 1 মোল টাকা। 1 মোল টাকা মানে হচ্ছে 6.022 ইন্টু 10⁻23 টাকা। এখানে তোমাদের ছোট্ট একটা ইন্টারেস্টিং অঙ্ক দিচ্ছি বাড়ির জন্য, যে যদি মনে করো তুমি প্রত্যেক দিন পার ডে, ভাবলাম 1000 কোটি টাকা তুমি গুনতে পারছো, 1,70,000, আচ্ছা 1000 বাদ দিলাম, 10,000 কোটি টাকা তুমি গুনতে পারছো প্রত্যেক দিন। কত? 1,70,000, 10,000 কোটি টাকা তুমি গুনতে পারছো। 10,000 টাকা কেন, 10,000 কোটি টাকা করে দিচ্ছি, কোটি টাকা তুমি গুনতে পারছো। তাহলে 1 মোল টাকা গুনতে, তোমার কাছে যদি 1 মোল টাকা থাকে, তাহলে 1 মোল টাকা গুনতে তোমার কতদিন সময় লাগবে সেটা তুমি বের করবে বাড়িতে বসে। ওকে, আচ্ছা, চলে আসলাম আমরা তার পরবর্তী অংশ। তাহলে 1 মোল জিনিসটা কি আমরা আশা করি বুঝে গেছি, যে 1 মোল হচ্ছে কোনো পদার্থের যত পরিমাণের মধ্যে উপাদান কণার সংখ্যা হচ্ছে কত, 6.022 ইন্টু 10⁻23, সেই পরিমাণকেই বলছি আমরা 1 মোল। এইবার আমরা রসায়নের ভেতরে ঢুকে যাচ্ছি। যেরকম ক্লোরিনের পারমাণবিক ওজন কত? ক্লোরিন এর পারমাণবিক ওজন হচ্ছে কত, 35.5। তার মানে হচ্ছে 35.5 গ্রাম যদি আমি ক্লোরিন নিই,
তার মানে হচ্ছে 1 গ্রাম পরমাণু, পারমাণবিক ওজন নিয়েছে তাহলে গ্রাম পরমাণু হবে। 1 গ্রাম পরমাণু নিয়েছি আমি ক্লোরিনের। আচ্ছা, আমরা আগেই জেনেছি 1 গ্রাম পরমাণু যে কোনো পদার্থে পরমাণুর সংখ্যা, মানে যে কোনো মৌলে পরমাণুর সংখ্যা হবে কত? তাহলে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক সিএল পরমাণু। আচ্ছা, তাহলে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক ক্লোরিন পরমাণু যদি আমি নিই, তাহলে আমরা বলবো হচ্ছে 1 গ্রাম পরমাণু নিয়েছি। অথবা যেহেতু ক্লোরিন পরমাণুর সংখ্যা 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক এখানে আছে, তার মানে আমরা 1 মোল ক্লোরিন নিয়েছি, ক্লোরিন পরমাণু নিয়েছি। তাহলে 35.5 গ্রাম ক্লোরিন মানে হচ্ছে 1 মোল সিএল পরমাণু। পরিষ্কার? আচ্ছা, এবার চলে আসলাম আরেকটা বিষয়। ভাবলাম CO2 এর আণবিক ওজন কত? 44। সুতরাং আমরা বুঝতে পারছি, একটা স্টেপ জাম্প করলাম। 44 গ্রাম যদি আমি CO2 নেই, তাহলে অণুর সংখ্যা থাকবে হচ্ছে কত? এর অণুর সংখ্যা হচ্ছে 6.022 ইন্টু 10⁻23। আচ্ছা, তাহলে যেহেতু 44 গ্রাম CO2-তে অণুর সংখ্যা আছে, এখানে অণু এক একটা কণা, তাহলে কণার সংখ্যা আছে হচ্ছে, বা অণুর সংখ্যা আছে এত, তার মানে 44 গ্রাম যদি আমি CO2 নিই, তাহলে বলবো আমরা 1 মোল নিয়েছি, 1 মোল কার্বন ডাইঅক্সাইড অণু নিয়েছি আমি। পরিষ্কার? তাহলে এই গেল হচ্ছে মোলের বিষয়টা। এবার আমরা চলে আসলাম গ্রাম আণবিক আয়তন বা মোলার আয়তন। কোন টপিক? গ্রাম আণবিক আয়তন, যার আরেক নাম হচ্ছে কি মোলার আয়তন। তাহলে জিনিসটা কি বলা হচ্ছে? 1 গ্রাম অণু, গ্রাম ড্যাশ অণু, একটা যেহেতু শব্দ ড্যাশ মাঝখানে দিতে হয়। 1 গ্রাম অণু কোনো পদার্থের আয়তনকেই বলবো আমরা ওই পদার্থের গ্রাম আণবিক আয়তন। আর আমরা দেখেছি যেহেতু 1 গ্রাম আণবিক মানে 1 গ্রাম অণু যে কোনো একটা পদার্থের মধ্যে অণু থাকছে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক, তাহলে সেই 1 গ্রাম অণুকে আমরা বলতে পারি 1 মোল। সেই জন্য মোলার আয়তন শব্দটাও এখানে প্রয়োগ করা হয়েছে। তাহলে 1 গ্রাম অণু বা 1 মোল কোনো পদার্থের যে আয়তন হবে, সেই আয়তনটাকে বলবো আমরা ওই পদার্থের মোলার আয়তন। এবার দেখা গেছে হিসাব করে যে এসটিপি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, যার মান তোমরা জানো, আমি এখানে মান পরে উল্লেখ করে দেব। এসটিপিতে যে কোনো গ্যাসীয় পদার্থ যদি নিই এবং তাদের 1 গ্রাম অণু বা 1 মোল বলতে পারি আমরা নিয়ে নিই, তার আয়তন হবে 22.4 লিটার। আবার বলছি, এসটিপিতে বা অনেক সময় এনটিপিতেও বলি আমরা, নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার। তাহলে এসটিপি বা এনটিপিতে যে কোনো গ্যাসীয় পদার্থ যদি নিই আমরা এবং তার 1 গ্রাম অণু যদি আমরা নিই বা 1 মোল যদি আমরা নিই, 1 মোল অণু যদি নিই, তাহলে তার আয়তন দাঁড়াবে হচ্ছে 22.4 লিটার। তাহলে
এটা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য, এটা কিন্তু কঠিন বা তরলের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এমনিতে গ্রামাণবিক আয়তন কিন্তু যে সংজ্ঞাটা বলা হয়েছে সেখানে বলা হয়েছে 1 গ্রাম অণু যে কোনো পদার্থের আয়তনকেই বলবো ওই পদার্থের গ্রামাণবিক আয়তন বা মোলার আয়তন। কিন্তু সেটার ভ্যালুটা কঠিনের ক্ষেত্রে অনেক কম, তরলের ক্ষেত্রে অনেক কম থাকবে, গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে সাধারণত বেশি হয়। আর সেটার একটা পরিমাপ আমাদের প্রয়োজন ছিল, সেটা যেটা দেখা গেছে হিসাব আমরা পরে জানবো। এসটিপিতে বা এনটিপিতে যে কোনো গ্যাসীয় পদার্থ যদি হয় তার 1 গ্রাম অণু বা 1 মোল যদি আমরা নিয়ে নিই, তাহলে তার যে কী হবে, আয়তন হবে 22.4 লিটার। 22.4 লিটার আমরা অনেক সময় সেটাকে 22,400 সিসি লিখতে পারি। সিসি মানে কিউবিক সেন্টিমিটার, এটা লিখতে পারি। বা অনেক সময় 22,400 মিলিলিটার লিখতে পারি, এমএল মিলিলিটার। এখানে এই যে বিষয়গুলো আছে সেগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি, যে এদের যে চেঞ্জটা হচ্ছে সেটা আমরা একটু দেখিয়ে দিচ্ছি। চেঞ্জটা কীরকম, মানে এদের রিলেশনগুলো একটু দেখিয়ে দিচ্ছি আমি নোট করে। কীরকম বিষয়, 1 লিটার সমান সমান 1000 সিসি বা 1000 এমএল, এটা আমরা জানি। আচ্ছা, এবার আমরা এদের আরও কিছু রিলেশন শিখিয়ে দিচ্ছি। 1 সিসি মানেটা কি? সিসি মানে হচ্ছে কিউবিক সেন্টিমিটার বা সিএম কিউব বলি, বা অনেক সময় 1 সিএম কিউব আমরা বলি। তাহলে 1 সিসি বা 1 সিএম কিউব সমান সমান কিন্তু 1 এমএল, এমএল ফর মিলিলিটার। আচ্ছা, এবার আরেকটা দেখাচ্ছি। 1 কিউবিক ডেসিমিটার বা ডিএম কিউব সমান সমান কিন্তু 1 লিটার। 1 কিউবিক ডেসিমিটার ইকুয়াল টু 1 লিটার। আচ্ছা, তারপরে আমরা আরেকটা দেখে নিচ্ছি, সেটা হচ্ছে কি 1 কিউবিক মিটার ইকুয়াল টু 1000 লিটার। তাহলে 1 ঘনমিটার সমান সমান 1000 লিটার। তাহলে আমরা কি কি জানলাম? আমরা জানলাম হচ্ছে 1 সিসি বা 1 সিএম কিউব মানে হচ্ছে কিউবিক সেন্টিমিটার, মানেই হচ্ছে 1 মিলিলিটার। 1 ডিএম কিউব মানে কিউবিক ডেসিমিটার সমান সমান হচ্ছে 1 লিটার। 1 কিউবিক মিটার মানে 1 মিটার কিউব ইকুয়াল টু 1000 লিটার। এগুলো আমরা জেনে নিলাম, এগুলো ট্রান্সফরমেশনের ক্ষেত্রে কাজে লাগবে। আচ্ছা, তাহলে 22.4 লিটার বা 22,400 সিসি এসটিপিতে 1 গ্রাম অণু বা 1 মোল যে কোনো গ্যাসের আয়তন। তাহলে এটাকে আমরা বলবো মোলার আয়তন বা গ্রাম আণবিক আয়তন গ্যাসীয় পদার্থের জন্য। আচ্ছা, এবার এসটিপি বলছিলাম, যেটা এসটিপি বিষয়টা কি, এর মান কি? এমনিতে স্ট্যান্ডার্ড টেম্পারেচার আর প্রেশার হচ্ছে, টেম্পারেচার ধরা হচ্ছে 0°C, আর প্রেশার যেটা ধরা হয়েছে চাপ সেটা হচ্ছে 1 বায়ুমণ্ডলীয় চাপ। 1 বায়ুমণ্ডলীয় চাপ, যার মান হচ্ছে, বায়ুমণ্ডলীয় চাপের মান হচ্ছে 760 মিলিমিটার অফ মার্কারি। তোমরা জানো এগুলো। এনটিপির ভ্যালু একই, এনটিপি আর এসটিপি একই জিনিস। চলে আসলাম, আমরা একটা ছোট্ট নোট করে নিচ্ছি এবার, তাহলে যা যা জানলাম তার উপর ভিত্তি করে। কি জিনিস? আচ্ছা, এদিকে লিখলাম হচ্ছে 1 গ্রাম অণু যে কোনো একটা পদার্থ, 1 গ্রাম অণু যে কোনো পদার্থ। তার মানেই হচ্ছে এর মধ্যে অণুর সংখ্যা কত থাকবে? অণুর সংখ্যা হবে 6.022 ইন্টু 10⁻23। আচ্ছা, এবার উল্টো দিকে যদি ভাবি, এতগুলো অণু যদি কোনো একটা পদার্থে নিই, তার মানেই হচ্ছে ওই পদার্থের 1 গ্রাম অণু নেওয়া হয়েছে। তাহলে এই পাশে এটা দেওয়া যাবে, এত অণু থাকলে 1 গ্রাম অণু, 1 গ্রাম অণু থাকলে অণু থাকবে এত, বলা যায়। আচ্ছা, এবার এদিকে একটা নিয়ে নিচ্ছি,
গ্যাসীয় পদার্থ যদি হয়, গ্যাসীয় পদার্থ হলে এসটিপিতে আয়তন কত হবে? 22.4 লিটার। আচ্ছা, এই কানেকশন করে দিচ্ছি। 1 গ্রাম অণু পদার্থ, তার মধ্যে সেটা যদি গ্যাসীয় হয়, অন্য কিছু হলে বলছি না এখানে, যদি সেটা গ্যাসীয় হয় তাহলে তার এসটিপিতে যদি রাখি তার আয়তন হবে এত। তাহলে এখানে রিলেশন আছে। আবার উল্টো দিক থেকে যদি বলি, গ্যাসীয় পদার্থ যদি নিই, এসটিপিতে যদি নিই এবং 22.4 লিটার যদি তার আয়তন হয়, তার মানে ওই গ্যাসীয় পদার্থটা 1 গ্রাম নেওয়া হয়েছে বলা যাবে। অর্থাৎ এদিক থেকে যাওয়া যাচ্ছে। আচ্ছা, এবার আবার এই দিক থেকে যাচ্ছি। আমরা দেখেছি যে অণুর সংখ্যা 6.022 × 10⁻23 হওয়ার মানেই হচ্ছে 1 গ্রাম অণু। 1 গ্রাম অণু হওয়ার মানে সেটা যদি গ্যাসীয় হয় তাহলে আয়তন হচ্ছে এত। তাহলে আমরা এই দিক থেকেও এইখানে রিলেশন করতে পারি। তাহলে দেখো কি সুন্দর একটা রিলেশন এখানে তৈরি হয়ে গেল। আমরা এই 3টা ট্রান্সফরমেশন করতে পারি। যদি গ্যাসীয় হয় তাহলে এসটিপিতে যদি আমরা 22.4 লিটার ওই গ্যাসটা নিয়ে নিই, তার অণুর সংখ্যা হবে এত, তার মানেই সেটা 1 গ্রাম অণু পদার্থ নেওয়া হয়েছে। আচ্ছা, এবার 1 গ্রাম অণু যদি হয়, অণুর সংখ্যা এত হবে। অণুর সংখ্যা এত হলে তার আয়তন গ্যাসীয় যদি হয় তাহলে 22.4 লিটার হবে। অর্থাৎ তিনজনের সঙ্গে ইন্টার রিলেটেড হয়ে গেল। আচ্ছা, এবার এগুলোর উপর ভিত্তি করে একটা ছোট্ট অঙ্ক করে নেব। আচ্ছা, এখানে তার আগে একটা জিনিস আমরা জেনে নিচ্ছি, মোল সংখ্যা কেমন করে বের করতে হয়। মোল সংখ্যা নির্ণয়। মোল সংখ্যা নির্ণয়, মোল সংখ্যা মানে হচ্ছে এখানে আমরা গ্রাম অণু সংখ্যা নির্ণয় ও বলতে পারি। গ্রাম অণু সংখ্যা নির্ণয়। আচ্ছা, কিভাবে করব? আমরা একটা উদাহরণ দিয়ে বিষয়টা বুঝে নিচ্ছি। আগে একটা উদাহরণ দিচ্ছি, তারপরে আমরা সূত্রটা বের করে নিচ্ছি। কিরকম? ভাবলাম যে 88 গ্রাম CO2 নিয়েছি। আচ্ছা, বললো কত মোল বা কত গ্রাম অণু CO2 নেওয়া হয়েছে। কী করে বের করব? আমরা জানি যে এর CO2 এর আণবিক ওজন হচ্ছে 44। তার মানে 44 গ্রাম যদি আমি CO2 নিই, তার মানে 1 মোল বা 1 গ্রাম অণু নিয়েছি আমি। আচ্ছা, এবার তাহলে ঐকিক নিয়ম করি। 1 গ্রাম CO2 তার মানে 1/44 মোল। আচ্ছা, এবার 88 গ্রাম দিয়েছিল। 88 গ্রাম CO2 সমান সমান হচ্ছে 88 ডিভাইডেড বাই 44 মোল, দ্যাট ইজ 2 মোল। ভেরি সিম্পল। কেউ বলবে যে না, এভাবে ঐকিক নিয়ম না করেও আমরা পারতাম। হ্যাঁ, জানা জিনিসটাই করলাম। তাহলে কি বেরোলো? আমরা ফাইনালি যেটা দেখলাম, মোল সংখ্যা যেটা আমরা পেয়েছি, মোল সংখ্যা পেয়েছি হচ্ছে উপরে ছিল 88, নিচে ছিল 44। আচ্ছা, 88টা কি? 88টা হচ্ছে যত গ্রাম আমাকে দিয়েছিল সেই গ্রাম পরিমাণটা। 44টা কি? যে পদার্থটা নিয়েছি তার আণবিক ওজন যেটা, সেটা। তার মানে ফর্মুলাটা কি হবে? মোল সংখ্যা N ইকুয়াল টু W বাই M। আচ্ছা, W কি জিনিস? যে পরিমাণ আমাকে দিয়েছে সেই পরিমাণটাকে আমি গ্রামে নিয়ে নেব এখানে। আর M কি জিনিস? M হচ্ছে ওই পদার্থ যেটা দেওয়া হয়েছে তার আণবিক ওজন। অর্থাৎ প্রদত্ত পরিমাণকে, গ্রামে প্রকাশিত পরিমাণকে তার আণবিক ওজন দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি মোল সংখ্যা। ঠিক আছে? এটা অবশ্যই মাথায় রাখতে হবে, গ্রাম ইউনিটে নিতে হবে। আর আণবিক ওজনের তো নির্দিষ্ট কোনো একক থাকেন, ওটা দিয়ে ভাগ করে দিলেই আমরা মোল সংখ্যা পেয়ে যাব, বা গ্রাম অণু সংখ্যাও বলতে পারি সেটাকে। ওকে? আচ্ছা, এবার এর উপর ভিত্তি করে যা শিখলাম, এর উপর ভিত্তি করে একটা ছোট্ট অঙ্ক করে নিচ্ছি আমরা। কীরকম? ভাবলাম আমি নিয়ে নিচ্ছি হচ্ছে কত, 11.2 লিটার NH3।
11.2 লিটার NH3 নিয়ে নিচ্ছি। তাহলে 11.2 লিটার NH3 এর মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে মোল সংখ্যা কত বা গ্রাম অনুসংখ্যা কত। দুই হচ্ছে এবার হচ্ছে অণুর সংখ্যা কত, মানে NH3 অণু কটা আছে, অণুর সংখ্যা কত। 3 নম্বর প্রশ্ন হচ্ছে আবার দিচ্ছি আচ্ছা H পরমাণুর সংখ্যা কত। H পরমাণুর সংখ্যা কত। দিচ্ছি হচ্ছে 4 নম্বর N পরমাণুর সংখ্যা কত। দিচ্ছি হচ্ছে মোট পরমাণুর সংখ্যা, মোট মানে H ও N পরমাণুর সংখ্যা কত। আচ্ছা, তারপর দিচ্ছি হচ্ছে 6 নম্বরে মোট ইলেকট্রন সংখ্যা কত। আচ্ছা, এই 6টা অঙ্ক আমরা করে ফেলব। তাহলে এই যে জিনিসগুলো আমরা জেনেছি তার উপর ভিত্তি করে আমরা এগুলো করে ফেলতে পারছি। দেখছি আমরা বিভিন্নভাবে করা যায়, আমি একটা সিম্পল ওয়েতে করে দিচ্ছি, দেখে নাও একবার ভালো করে, লিখেও নিতে পারো। আচ্ছা, এবার এক এক করে বের করছি আমরা। আচ্ছা, আমাকে প্রথমেই যেটা করে নিতে হবে, কি দেওয়া আছে জিনিসটা, NH3। তাহলে NH3 যেটা দেওয়া হয়েছে তার আণবিক ওজন, আণবিক ওজন কত, 14 প্লাস 1 into 3 দ্যাট ইজ 17। আমরা জানি, সেটা আমরা করতেও জানি, খুব সহজ। তার মানে 17 গ্রাম আমি নিয়েছি। এবার 17 গ্রাম যে নিয়েছি, সরি 17 হচ্ছে আণবিক ওজন, তার মানে 17 গ্রাম যদি আমি NH3 নিই, তার মানেই হচ্ছে তার মধ্যে কি আছে, তার মধ্যে 1 গ্রাম অণু বা 1 মোল NH3 আছে। আচ্ছা, এবার আমরা এদিক থেকে যাচ্ছি, 17 বেরিয়ে গেল। তাহলে প্রথমে আমি যেটা করে নিচ্ছি মোল সংখ্যা, 1 নম্বর প্রশ্ন ছিল মোল সংখ্যা বের করতে হবে। আচ্ছা, তাহলে STPতে যদি আমি 17 গ্রামকে আমি যদি রাখি, 17 গ্রাম NH3কে যদি আমি STPতে রাখি, তাহলে আয়তন কত হবে। আচ্ছা, 17 গ্রাম NH3 মানেই হচ্ছে 1 মোল NH3 বলতে পারি, 1 মোল NH3 অণু। আচ্ছা, 1 মোল NH3 অণু আমি 17 গ্রাম, তার মানে এবার STPতে আয়তন কত হবে, 17 গ্রামের STPতে আয়তন কত হবে। সুতরাং 17 গ্রাম NH3 এর STPতে আয়তন হবে 22.4 লিটার। আচ্ছা, তার মানে 22.4 লিটার যদি আমি NH3 নিই, 17 গ্রাম, 17 গ্রাম যদি হয় তাহলে 1 মোল। পরিষ্কার বিষয়টা? আবার বলছি, 22.4 লিটার যদি STPতে এত আয়তনে যদি আমি NH3 নিই STPতে, তার ভর হচ্ছে 17 গ্রাম। আবার 17 গ্রাম যদি NH3 নিই তাহলে 1 মোল NH3 নেওয়া হলো। তাহলে ঐকিক নিয়ম সাজাই এবার। 22.4 লিটার, আচ্ছা STPতে লিখে নিতে হবে। STPতে, এখানেও প্রশ্নেও কিন্তু STP থাকবে। STPতে 22.4 লিটার NH3 সমান সমান 1 মোল। তাহলে STPতে 1 লিটার
NH3 সমান সমান কত? 1/22.4 মোল। এসটিপিতে 11.2 লিটার NH3 মানে হচ্ছে 11.2 ডিভাইডেড বাই 22.4 মোল। বুঝতেই পারছি 0.5 মোল। তাহলে মোল সংখ্যা বেরিয়ে গেল, অর্থাৎ 1 নং প্রশ্নের উত্তর হয়ে গেল। এবার মোল সংখ্যা যেহেতু বেরিয়ে গেল, একটা সুবিধে হলো আমাদের। এবার মোল থেকে বাকিগুলো করব। এবার 2 নম্বরে কি বলেছিল হচ্ছে যে মোট অণুর সংখ্যা কত, এতটুকু NH3 মধ্যে অণুর সংখ্যা কত। অণুর সংখ্যা কত সেটা আমরা বের করে নিচ্ছি। কিভাবে আমরা বের করেছি? এখন অবধি 11.2 লিটার NH3 এ মোল সংখ্যা হচ্ছে 0.5। আচ্ছা, তাহলে আমরা জানি 1 মোল NH3 এর অণুর সংখ্যা কত? 6.022 ইন্টু 10⁻23। তাহলে একই রকম করে 0.5 মোল NH3 এর অণুর সংখ্যা হবে কত? এটাকে গুণ করে নিতে হবে। 6.022 ইন্টু 10⁻23 ইন্টু 0.5। পরিষ্কার হলো? এতটি। তাই 2 নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল। 3 নম্বর প্রশ্নে কি বলেছিল? 3 নম্বর প্রশ্নে বলেছিল যে H পরমাণুর সংখ্যা কত। আচ্ছা, H পরমাণু NH3 এর একটি অণুতে H পরমাণুর সংখ্যা কত? 3খানা আছে, 3খানা, 3টি। এবার যেটা 11.2 লিটার NH3 নিয়েছিলাম, তার মূল সংখ্যা বেরিয়েছিল এত, তার অণুর সংখ্যা হয়ে গেছে এত। তাহলে এতগুলো অণু আছে, এক একটা অণুতে 3টা করে আছে H পরমাণু। তাহলে H পরমাণুর সংখ্যা কত হবে? সুতরাং নির্ণেয় H পরমাণুর সংখ্যা সমান সমান কত? সমান সমান হচ্ছে 6.022 ইন্টু 10⁻23 ইন্টু 0.5। এটা ছিল মোট অণুর সংখ্যা। এটাকে 3 দিয়ে গুণ করলেই আমরা পেয়ে যাচ্ছি মোট অণুর সংখ্যা। গুণটা নিজেরা করে নেবে, সিম্পলিফাই করে নেবে। আচ্ছা, গেল তাহলে 3 নম্বর প্রশ্ন। এবার কত প্রশ্ন? 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নে বলছে মোট পরমাণুর সংখ্যা কত। আচ্ছা, মোট পরমাণুর সংখ্যা কত বলতে এটা NH3 এর একটা অণুতে H পরমাণু 3টা, আর মোট পরমাণু 3টা H, একটা N, মোট 4টা। তাহলে এখানে মোট করে দিচ্ছি। মোট পরমাণুর সংখ্যা 4। নির্ণেয় মোট পরমাণুর সংখ্যা, এখানে নির্ণেয় মোট পরমাণুর সংখ্যা হয়ে গেল। এখানে শুধু 4 দিয়ে গুণ করলেই হবে, বেরিয়ে গেল। পরিষ্কার? যদি বলতো N পরমাণুর সংখ্যা কত, তাহলে NH3 এর একটা অণুতে N পরমাণু থাকছে হচ্ছে একটা, তাহলে এই সংখ্যাটাকে 1 দিয়ে গুণ করলেই আমাদের হতো। ঠিক আছে, এবার হচ্ছে আমরা চলে আসবো এবার 4, 3, 4 হয়ে গেল। এবার 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন কি যেন ছিল? 5 নম্বর প্রশ্নে ছিল হচ্ছে আচ্ছা, 5 নম্বর প্রশ্ন নিলাম। 5 নম্বর প্রশ্নে বোধহয় না, 5 নম্বর প্রশ্ন 6 নম্বর প্রশ্ন ছিল ইলেকট্রন সংখ্যা কত। আচ্ছা, আবার কি করছি? NH3 এর একটি অণুতে ইলেকট্রন সংখ্যা সমান সমান, আচ্ছা, নাইট্রোজেনের একটা পরমাণু ক্রমাঙ্ক 7, তাহলে 7 প্লাস H পরমাণুর একটাতে একটা করে ইলেকট্রন আছে, তাহলে 3, 3টে মিলে 3, 10টি। পরিষ্কার? আচ্ছা,
এতর মধ্যে মোট অণুর সংখ্যা বেরিয়েছিল কত? অণুর সংখ্যা বেরিয়েছিল হচ্ছে 6.022 ইন্টু 10⁻23 ইন্টু 0.5, এটা বেরিয়েছিল। একে আমরা 10 দিয়ে যদি গুণ করে দিই তাহলেই আমরা 11.2 লিটার NH3 মধ্যে মোট ইলেকট্রন সংখ্যা কত সেটা পেয়ে যাচ্ছি। আশা করি বুঝতে পেরেছ। ঠিক আছে, এখন আমরা আলোচনা করব হচ্ছে পারমাণবিক ভর একক বা অ্যাটমিক মাস ইউনিট। তাহলে পারমাণবিক ভর একক বা অ্যাটমিক মাস ইউনিট জিনিসটা কি? অ্যাটমিক মাস ইউনিট, এটাকে সংক্ষেপে আবার ইউ দিয়েও লিখি। আচ্ছা, তো পারমাণবিক ভর একক হচ্ছে কোনো একটা মৌলের একটা পরমাণুর ভর যে এককের সাহায্যে আমরা পরিমাপ করব সেটাই হচ্ছে পারমাণবিক ভর একক। তাহলে বিষয়টা কি? একটা পরমাণুর ভর অত্যন্ত কম মানের হবে, সেটাকে যদি আমরা কোনো বড় এককে প্রকাশ করি, গ্রাম বা কিলোগ্রাম বা কুইন্টাল, হ্যাঁ, এগুলো কিন্তু একটা পরমাণুর ভরকে প্রকাশ যদি করি তাহলে সেটা কিন্তু বোধগম্য হবে না, এবং একটা পরমাণুর ভর আরেকটা পরমাণুর ভরের থেকে ভারী না হালকা, এক্স্যাক্টলি কীরকম ভরের সেটা কিন্তু আন্দাজ পাওয়া যাবে না। তো তার জন্য আমাদের কি করতে হবে, ছোট একটা একক, ভরের ছোট একটা একক কিন্তু আমাদের বের করে নিতে হতো, আর সেই এককটাই হচ্ছে পারমাণবিক ভর একক। জিনিসটা কি? আচ্ছা, বলছে পারমাণবিক ভর একক যেটা আমরা ধরে নিয়েছি যে এককের মাধ্যমে কোনো মৌলের একটি পরমাণুর প্রকৃত ভরকে প্রকাশ করা হয়, মানে কোনো মৌলের একটা পরমাণুর প্রকৃত ভরকে আমরা সাধারণত যে এককে, যে ছোট একটা ভরের এককে আমরা প্রকাশ করব সেটাই হচ্ছে পারমাণবিক ভর একক, এবং যার যে স্ট্যান্ডার্ড মানটা সেটা ধরে নেওয়া হয়েছে C12 যে পরমাণু আছে সেই পরমাণুর ভরের 1/12 অংশ। তাহলে 1 AMU, দ্যাট ইজ কে অ্যাটমিক মাস ইউনিট, 1 অ্যাটমিক মাস ইউনিট ইকুয়াল টু হচ্ছে C12 পরমাণুর যে ভর থাকবে তার 1/12 অংশ। তাহলে প্রশ্ন হচ্ছে C12 পরমাণুর একটা পরমাণুর ভর কত? C12 যে একটা পরমাণু আছে তার ভর কত, আগে আমরা সেটা বের করে নিই আলাদা করে। আচ্ছা, C12 এর একটা পরমাণুর ভর বের করার জন্য যে কায়দাটা আমরা দেখব সেটা কীরকম। আমরা জানি যে C12 মানে পারমাণবিক ওজন হচ্ছে কত? 12। তার মানেই হচ্ছে 12 গ্রাম যদি আমি C12 পরমাণু নিই তার মধ্যে পরমাণু থাকবে হচ্ছে 6.022 ইন্টু 10⁻23T। এইটা আমাদের জানা জিনিস। তাহলে উল্টো করে করতে হবে আমাকে এখানে ঐকিক নিয়ম করার জন্য। তার মানে হচ্ছে 6.022 ইন্টু 10⁻23T C12 পরমাণুর ভর সমান সমান 12 গ্রাম। তাহলে একটি C12 পরমাণুর ভর কত? 12 ডিভাইডেড বাই 6.022 ইন্টু 10⁻23 গ্রাম। তাহলে একটি C12 পরমাণুর ভর কি দাঁড়ালো? এত গ্রাম। খুব কম কিন্তু মানটা। আচ্ছা, এবার তার আবার 12 ভাগে করতে হবে। তাহলে সুতরাং 1 AMU, দ্যাট ইজ অ্যাটমিক মাস ইউনিট, ইকুয়াল টু ছিল কি C12 পরমাণুর ভর এর 1/12 এত। তাহলে C12 এর একটা পরমাণুর ভর কত? 12 ডিভাইডেড, এখনই বের করলাম, 12 ডিভাইডেড বাই 6.022 ইন্টু 10⁻23 ইন্টু 1/12 এত গ্রাম। 12 কেটে গেল, দ্যাট ইজ আমাদের যেটা বেরোলো 1 ডিভাইডেড বাই 6.022 ইন্টু 10⁻23 গ্রাম। তাহলে বোঝা যাচ্ছে, এখানে আন্দাজ করা যাচ্ছে যে
1 গ্রামকে আমরা যদি অ্যাভোগাড্রো সংখ্যা, এত বড় একটা সংখ্যা দিয়ে ভাগ করি, তাহলে যত গ্রাম হবে গ্রাম ইউনিটে, সেটাই হচ্ছে এক পারমাণবিক ভর একক, 1 পারমাণবিক ভর একক, বা কি অ্যাটমিক মাস ইউনিট। এটা কিন্তু অত্যন্ত ক্ষুদ্র মান। এটা যদি আমি এভাবে প্রকাশ করি, তাহলে যে মানটা আমাদের দাঁড়াবে সেটা হচ্ছে 1.6605 ইন্টু 10⁻⁻24 গ্রাম। এটা হচ্ছে এক কি এমইউ, বা অনেক সময় ইউ বলা হয় এটাকে। পরিষ্কার? তাহলে এবার একটা মজার জিনিস দেখো। মজার জিনিসটা কি, যে ভাবলাম নাইট্রোজেনের পারমাণবিক ওজন 14। তা নাইট্রোজেনের পারমাণবিক ওজন যেহেতু 14, তাহলে এর এক একটা পরমাণুর ভর কত হবে? এর এক একটা পরমাণুর ভর হবে 14 mu। গ্রামে যদি করি, তাহলে গ্রাম যেটা 1 mu ছিল, 1/6.022 ইন্টু 10⁻23, সেটা ছিল 1 mu এর ভ্যালুটা এত গ্রাম, ইন্টু 14 করে নেব, এত গ্রাম আমরা পেয়ে যাচ্ছি। অর্থাৎ আমরা যে কোনো মৌলের পারমাণবিক ওজন যদি জানি, তাহলে আমরা বলবো তার এক একটা পরমাণুর ভর AMU এককে বা ইউ এককে কিন্তু সেই মানটাই হোল্ড করবে, এবং গ্রাম এককে করলে পরে সেটা দিয়ে আমরা গুণ করে নিলেই, মানটাতে গুণ করে নিলে আমরা পেয়ে যাব। পরিষ্কার হলো? তাহলে এর থেকে ছোট্ট একটা অঙ্ক তোমরা বাড়িতে করবে। ভাবলাম আমরা 52 মানে 52 AMU বা MU করে দিচ্ছি, AMU এই পরিমাণ আমরা হিলিয়াম নিয়েছি। তাহলে এর মধ্যে পরমাণুর সংখ্যা কত আছে? হিলিয়ামের পরমাণু কতগুলো আছে? এমইউ এইচই এর মধ্যে এইচই পরমাণু কতগুলো আছে, এটা একটু নিজেরা করে নেবে। আজকে অবধি থাকবে, এরপরে আস্তে আস্তে করে আমরা পরবর্তী অংশের দিকে এগিয়ে যাব চ্যাপ্টারটাকে নিয়ে।